সম্মানিত দর্শকবৃন্দ, এই এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে কি আপনারও মাথা খারাপ হয়ে যাচ্ছে? একজন বলছে একরকম, তো আরেকজন বলছে অন্যরকম। বিশেষ করে ওই সম্পর্ক বা রিলেশনের ঘরটা নিয়ে তো বিভ্রান্তির শেষ নেই। দাদুর নাম দিলে কি লিখবেন? ঠাকুরমার নাম দিলে কি লিখবেন? বিবাহিত মহিলারা স্বামীর নাম লিখবেন নাকি বাবার নাম? এখন আর কোনো চিন্তা নেই। আপনার এই সমস্ত ডাউট, সমস্ত কনফিউশন দূর করার জন্য খোদ নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন নিজেরাই স্যাম্পল ফর্ম পূরণ করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রায় 7 থেকে 8 রকমের আলাদা আলাদা পরিস্থিতি, যেমন আপনার নিজের নাম 2002 এর লিস্টে থাকলে কি করবেন, বাবার নাম থাকলে কি করবেন, মায়ের নাম থাকলে কি করবেন, এমনকি দাদু, দিদিমা বা ঠাকুরদার নাম থাকলে ফর্মটা ঠিক কেমন দেখতে হবে, তার প্রত্যেকটা উদাহরণ ওনারা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা নির্বাচন কমিশনের দেওয়া সেই প্রত্যেকটি ফর্ম ফিল আপের উদাহরণ একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরব। তাদের পূরণ করা ফর্মের ছবিগুলো দেখিয়েই আপনাদেরকে প্রত্যেকটা অংশ বুঝিয়ে বলবো। তাই আপনার পরিস্থিতি যাই হোক না কেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবেই। এই ভিডিও দেখার পর এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন প্রথমে আমরা ফর্মের একদম ওপরের অংশটা দেখে নিই। এই অংশটা প্রায় সবার জন্যই এক। আপনার বাড়িতে যে ফর্মটা দিয়ে গেছে, দেখুন তার বাঁদিকে প্রথমে 1 নম্বর ঘরে আপনার নাম অর্থাৎ যার নামে ফর্মটা এসেছে তার নাম লেখা থাকবে। 2 নম্বর ঘরে থাকবে আপনার ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার। 3 নম্বরে একটা কিউআর কোড থাকবে। আর 4 নম্বর ঘরে আপনার একটা পুরনো ছবি ছাপানো থাকতে পারে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো 5 নম্বর ঘরটা। দেখুন এখানে লেখা আছে এখনকার একটি রঙিন ছবি। আপনাকে এই 5 নম্বর ঘরের মধ্যে আপনার একটা সাম্প্রতিক বা রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ছবি আঠা দিয়ে সেঁটে দিতে হবে। অনেকেই প্রশ্ন করেন ছবির ব্যাকগ্রাউন্ড বা পেছনের রং কি হবে। দেখুন কমিশন জানিয়েছে যে কোনো হালকা রঙের ব্যাকগ্রাউন্ড হলেই চলবে। আপনি সাদা দিতে পারেন বা হালকা নীলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জরুরি কথা মনে রাখবেন, আপনার বাড়িতে কিন্তু 2টো ফর্ম দিয়ে যাওয়া হবে। আপনাকে 2টো ফর্মেই একই রকমভাবে ছবি সেটা দিতে হবে আর 2টো ফর্মই পূরণ করতে হবে। বিএলও যখন আসবেন তিনি 2টো ফর্মেই সই করবেন। একটা ফর্ম আপনার কাছে প্রমাণ হিসেবে রেখে যাবেন আর অন্য ফর্মটা তিনি জমা করার জন্য নিয়ে যাবেন। ছবির ঠিক নিচেই দেখুন আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন যে উদাহরণ দেখিয়েছে তাতে ওনারা প্রথমে বাংলাতে তারিখটা লিখেছেন, তারপর ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতেও লিখে দিয়েছেন। আপনিও এটা করতে পারেন। এখন প্রশ্ন হলো জন্ম তারিখ কোনটা লিখবেন? সবথেকে ভালো হয় আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ লেখা আছে সেটাই হুবহু লিখে দিন। যদি ভোটার কার্ডে জন্ম তারিখ না লেখা থাকে তাহলে ভয় পাবেন না। সেক্ষেত্রে আপনার অন্য যে কোনো সরকারি পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা দেখে দেখে লিখে দিন। এর পরের ঘরটি হলো আধার নম্বর। দেখুন কমিশন জানিয়েছে আধার নম্বর দেওয়াটা ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। যদি দেন তাহলে বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখে দিতে পারেন, যেমনটা ওনারা স্যাম্পেলে দেখিয়েছেন। এরপর আসছে মোবাইল নাম্বার। এখানে আপনার বাড়ির মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। চেষ্টা করবেন এমন নম্বর দিতে যেটা সবসময় চালু থাকে। এখানেও ওনারা বাংলা এবং ইংরেজিতে লিখে দেখিয়েছেন। অনেকে ভাবেন একটা মোবাইল নাম্বার কি বাড়ির সবার ফর্মে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। একটা মোবাইল নাম্বার বাড়ির 10 জন সদস্যের ফর্মেও ব্যবহার করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এইবার আমরা আসছি ফর্মের মাঝের অংশে, যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। প্রথমে দেখুন পিতা বা অভিভাবকের নাম। এখানে নির্বাচন কমিশন খুব পরিষ্কার করে বলেছে যে মেয়েদের ক্ষেত্রে, এমনকি বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও এখানে তার বাবার নামটাই লিখতে হবে। আবারও বলছি, বিবাহিত মহিলারাও এখানে তাদের জন্মদাত বাবার নামটাই লিখবেন। আপনার ভোটার কার্ডে যদি অভিভাবক হিসেবে স্বামীর নামও লেখা থাকে তাহলেও এই ফর্মে আপনি বাবার নামেই লিখবেন। কমিশন তাদের স্যাম্পেলে ঠিক এটাই করে দেখিয়েছে। এখানে স্বামীর নাম লেখার কথা বলা হয়নি। যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলেও ওনার নামটাই লিখতে হবে। নামের আগে কোনো মতেই মৃত, প্রয়াত বা লেট এই ধরনের কোনো শব্দ লিখবেন না, শুধু নামটা লিখবেন। এর পরের ঘরে পিতা বা অভিভাবকের এপিক কার্ড নাম্বার, অর্থাৎ উপরে আপনি যার নাম লিখলেন অর্থাৎ আপনার বাবার, তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু ওনার এখনকার ভোটার কার্ডের নাম্বার হবে,
অর্থাৎ 2025 সালের লিস্ট অনুযায়ী যে নম্বর সেটাই দিতে হবে। ভুল করে 2002 সালের ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন না। যদি বাবা বর্তমানে মারা গিয়ে থাকেন এবং তার ভোটার কার্ড স্যারেন্ডার করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে তার তো এখনকার কোনো ভোটার কার্ড থাকবে না। তখন আপনি এই এপিক কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন। একইভাবে পরের অংশে মায়ের নাম লিখতে হবে। মা মারা গেলেও তার নাম লিখবেন, আগে মৃত বা প্রয়াত কিছু লিখবেন না। এবং মায়ের এপিক কার্ডের নাম্বারের ঘরেও মায়ের 2025 সালের বা বর্তমান ভোটার কার্ডের নাম্বারটাই দিতে হবে। মা মারা গিয়ে থাকলে এই ঘরটিও ফাঁকা রাখবেন। এরপরেই রয়েছে স্বামী বা স্ত্রীর নাম। আপনার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এই ঘরটা আপনার জন্য নয়, এটা ফাঁকা থাকবে। যাদের বিয়ে হয়েছে তারা শুনুন, স্বামী যখন নিজের ফর্ম পূরণ করবেন তখন তিনি এখানে তার স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রী যখন তার ফর্ম পূরণ করবেন তিনি এখানে তার স্বামীর নাম লিখবেন। এবং একইভাবে স্বামী বা স্ত্রীর এপিক কার্ডের নাম্বারের ঘরে তার 2025 সালের বর্তমান ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। যদি আপনার স্বামী বা স্ত্রীর এখনও ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে নামটা লিখে এপিক কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন। এইবার আমরা আসছি এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ 2002-এর তথ্যের অংশে। ফর্মের নিচের দিকে দেখুন দুটো আলাদা ভাগ আছে, একটা বাঁদিক একটা ডান দিক। আপনাকে যে কোনো একদিক পূরণ করতে হবে, হয় বাঁদিক নয়তো ডান দিক, দুটো একসঙ্গে কখনোই নয়। কোন দিক কার জন্য? যদি আপনার নিজের নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি বাঁ দিকটা পূরণ করবেন। আর যদি আপনার নিজের নাম 2000 লিস্টে না থাকে কিন্তু আপনার কোনো আত্মীয়ের নাম যেমন বাবা মা দাদু থেকে থাকে তাহলে আপনি ডান দিকটা পূরণ করবেন। চলুন এবার এক এক করে নির্বাচন কমিশনের দেখানো উদাহরণগুলো দেখি। ধরা যাক আপনার নিজের নামই 2002-এর ভোটার লিস্টে আছে এবং একই বুথের মধ্যে আছে, তাহলে আপনি ফর্মের বাঁ দিকটা পূরণ করবেন। প্রথমে নির্বাচকের নাম। এখানে 2002-এর লিস্টে আপনার নামের বানান যেমন ছিল হুবহু সেরকম লিখবেন। এরপর এপিক কার্ড নাম্বার, 2002-এর লিস্টে যে এপিক কার্ড নাম্বারটা ছিল সেটা লিখবেন। যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। এরপর আত্মীয়ের নাম, 2002-এর লিস্টে আপনার নামের পাশে যে আত্মীয়ের নাম যেমন বাবা বা স্বামীর নাম ছিল সেটা লিখবেন। এরপর সম্পর্ক, 2002-এর লিস্টে যে সম্পর্কটা লেখা ছিল ঠিক সেটাই লিখবেন। পিতা লেখা থাকলে পিতা লিখবেন, আর স্বামী লেখা থাকলে স্বামী লিখবেন। ইলেকশন কমিশনের নতুন নির্দেশনায় পরিষ্কার লেখা আছে এখানে 2002-এর লিস্টে যে সম্পর্ক লিখেছিল সেটাই লিখতে হবে। সেলফ বা নিজ এরকম কিছু লেখা যাবে না। এরপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা, এই সমস্ত তথ্য আপনি আপনার 2002-এর ভোটার লিস্ট দেখে দেখে লিখে দিবেন। 2002-এর লিস্টের ওপরেই বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর এবং অংশ নম্বর লেখা থাকে, আর লিস্টের মধ্যে আপনার নামের পাশেই ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর লেখা থাকে। এখন ধরুন আপনার নিজের নাম 2002-এর লিস্টে ছিল কিন্তু এখনকার বিধানসভায় নয়, রাজ্যের অন্য কোনো বিধানসভায় ছিল। সেক্ষেত্রেও আপনি বাঁদিকটাই পূরণ করবেন। শুধু জেলা, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই সমস্ত কিছু ওই পুরনো বিধানসভার 2002-এর লিস্ট দেখে বা এসআইআরের ভোটার লিস্ট দেখে পূরণ করতে হবে। একইভাবে যদি আপনার নাম 2002 সালে রাজ্যের বাইরে যেমন ধরুন বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে থাকে তাহলেও আপনি বাঁদিকটাই পূরণ করবেন এবং সমস্ত তথ্য যেমন জেলা, রাজ্য এবং সেখানকার বিধানসভা অংশ নম্বর ক্রমিক সংখ্যা ওখানকার 2002-এর লিস্ট বা এসআইআরের ভোটার লিস্ট দেখে আপনাকে পূরণ করতে হবে। এইবার আসছি সবথেকে কমন কেসে। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম 2002 সালের লিস্টে রয়েছে। তাহলে আপনি ফর্মের ডান দিকটা পূরণ করবেন, বাঁ দিকে কিচ্ছু লিখবেন না। আবারও বলছি, বাঁ দিকে কিচ্ছু লিখবেন না। প্রথমে নাম, এখানে আপনার বাবার নাম লিখবেন। 2002 সালের লিস্টে ওনার নামের বানান যেমন ছিল ঠিক সেভাবেই লিখবেন। বানান ভুল থাকলেও সেই ভুল বানানটাই লিখতে হবে। এরপর এপিক কার্ড নম্বর, আপনার বাবার 2002 সালের লিস্ট অনুযায়ী যে এপিক নম্বর ছিল সেটা লিখবেন। লিস্টে নামের পাশে নম্বর না থাকলে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর আত্মীয়ের নাম, 2002 সালের লিস্টে আপনার বাবার নামের পাশে যে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার ঠাকুরদার নাম লেখা ছিল সেটা লিখবেন। এরপর সম্পর্ক, এটাই হলো আসল। 2002 সালের লিস্টে আপনার বাবার নামের পাশে যে সম্পর্ক
অর্থাৎ পিতা লেখা ছিল হুবহু সেটাই লিখবেন। এখানে কিন্তু আপনার সঙ্গে আপনার বাবার কি সম্পর্ক সেটা লিখতে হচ্ছে না, 2002-এর লিস্টে যেমন আছে সেটাই কপি করতে হবে। এরপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা, এই সমস্ত তথ্য আপনি আপনার বাবার 2002 সালের ভোটার লিস্ট দেখে দেখে লিখে দিবেন। 2002 সালের লিস্টের ওপরেই বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর এবং অংশ নম্বর লেখা থাকে, আর লিস্টের মধ্যে আপনার বাবার নামের পাশেই ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর লেখা থাকে। একইভাবে যদি আপনার নিজের নাম 2000-এর লিস্টে না থাকে কিন্তু আপনার মায়ের নাম থাকে, তাহলেও আপনি ডান দিকটা পূরণ করবেন, বাঁ দিকে কিচ্ছু লিখবেন না। প্রথমে নাম, এখানে আপনার মায়ের নাম 2002 লিস্ট অনুযায়ী লিখবেন। এরপর এপিক কার্ড নম্বর, মায়ের 2002 সালের এপিক নম্বর লিখবেন, না থাকলে লেখার প্রয়োজন নেই। এরপর আত্মীয়ের নাম, মায়ের নামের পাশে 2002-এর লিস্টে যে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার বাবা কিংবা আপনার দাদুর নাম ছিল সেটা লিখবেন। এরপর সম্পর্ক, মায়ের নামের পাশে 2002-এর লিস্টে যে সম্পর্ক যেমন পিতা বা স্বামী লেখা ছিল সেটাই লিখবেন। এরপর বাকি সমস্ত তথ্য যেমন জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা, এই সমস্ত তথ্য আপনি আপনার বাবার 2002 সালের ভোটার লিস্ট দেখে দেখে লিখে দিবেন। দেখুন, বাবা বা মায়ের তথ্য দিলে আপনাকে শুধু ডান দিকটা 2002-এর লিস্ট অনুযায়ী পূরণ করলেই হচ্ছে, বাঁ দিকে সম্পর্কের ঘরে কিচ্ছু লিখতে হচ্ছে না। এইবার আসছে সবথেকে বড় টুইস্ট, যেটা নিয়ে সবার কনফিউশন ছিল। ধরুন আপনার নিজের নাম, বাবার নাম বা মায়ের নাম কারুরই 2002-এর লিস্টে নাম নেই, কিন্তু আপনার ঠাকুরদার অর্থাৎ পিতার বাবার নাম 2002 সালের লিস্টে আছে। তাহলে কি করবেন? মন দিয়ে শুনুন। প্রথমে আপনি ডান দিকটা পূরণ করবেন। এই ডান দিকের সমস্ত তথ্য অর্থাৎ নাম, এখানে আপনি আপনার ঠাকুরদার নাম লিখবে। এপিক নম্বর, এখানে আপনার ঠাকুরদার 2002 সালের যে ভোটার কার্ড নম্বর ছিল সেটা লিখবে। 2002-এর লিস্টে এই ঘরটি ফাঁকা থাকলে আপনিও এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর আত্মীয়ের নাম, এখানে আপনার ঠাকুরদার আত্মীয় কে ছিলেন? আপনার ঠাকুরদার বাবা, তার নাম লিখে দিবেন। এরপর সম্পর্ক, এখানে তিনার সাথে ঠাকুরদার যে সম্পর্ক লেখা ছিল যেমন বাবা, সেটা লিখতে হবে। এরপর জেলা, বিধানসভা, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই সব কিছু আপনার ঠাকুরদার 2002 সালের লিস্ট অনুযায়ী হুবহু পূরণ করবেন। এইবার এটা যে আপনার ঠাকুরদা সেটা তো ফর্মকে বোঝাতে হবে, তার জন্য আপনাকে বাঁ দিকের যে ঘরটা রয়েছে সেই বাঁ দিকের ঘরে শুধুমাত্র সম্পর্ক লেখা ঘরটিতে আপনাকে লিখে দিতে হবে ঠাকুরদা। এখানে ভালো করে বুঝুন, বাবা কিংবা মায়ের রেফারেন্স দিলে শুধুমাত্র ডান দিকের ঘর পূরণ করতে হবে, বাম দিকটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। কিন্তু ঠাকুরদার ক্ষেত্রে ডান দিকে ওনার সব তথ্য লেখার পাশাপাশি বাম দিকে সম্পর্কের ঘরে ঠাকুরদা লিখে দিতে হচ্ছে। এটাই নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। আশা করি এই পর্যন্ত বোঝাতে পারলাম। যদি ঠাকুমার নামে করেন তাহলে ডান দিকে ঠাকুমার 2002 সালের সমস্ত তথ্য পূরণ করুন আর বাম দিকে সম্পর্কের ঘরে লিখুন ঠাকুমা। যদি দাদুর অর্থাৎ মায়ের বাবার নামে করেন, ডান দিকে আপনার দাদুর 2002 সালের সমস্ত তথ্য পূরণ করুন আর বাম দিকে সম্পর্কের ঘরে লিখুন দাদু। যদি দিদিমার অর্থাৎ মায়ের মায়ের নামে করেন, ডান দিকে দিদিমার 2002 সালের সমস্ত তথ্য পূরণ করুন আর বাম দিকে সম্পর্কের ঘরে লিখুন দিদিমা। এই 6 জন অর্থাৎ বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা, এদের নামে ফর্ম পূরণ করাই সবথেকে সুরক্ষিত। এখন প্রশ্ন হলো, এই 6 জন বাদেও কি অন্য আত্মীয় যেমন ধরুন দাদা বা কাকার নামে ফর্ম পূরণ করা যাবে? নির্বাচন কমিশন তারও উদাহরণ দেখিয়েছে, হ্যাঁ করা যাবে। যদি দাদার নামে করেন, ডান দিকে দাদার 2002 সালের সমস্ত তথ্য পূরণ করুন আর বাম দিকে সম্পর্কের ঘরে লিখুন দাদা। কিন্তু এখানে একটা বড় সতর্কবার্তা আছে। নির্বাচন কমিশন জানিয়েছে ওই প্রধান 6 জন বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা বাদে আপনি যখনই অন্য কোনো আত্মীয় যেমন দাদা, কাকা, স্বামী এদের তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন, তখন আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা খুব বেশি। ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পর আপনাকে অরিজিনাল কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ে গিয়ে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি সত্যিই আপনার দাদা বা কাকা। তাই আমাদের পরামর্শ হলো, যদি কারোরই নাম খুঁজে না পাচ্ছেন একদম নিরুপায়, শুধুমাত্র সেই ক্ষেত্রে অন্য আত্মীয়ের নাম দিন, না হলে ওই প্রথম 6 জনের তথ্য দিয়েই পূরণ করার চেষ্টা করুন।
আর যদি আপনার নিজের নাম বা আপনার কোনো আত্মীয়ের কারোরই নাম 2002-এর ভোটার তালিকায় খুঁজে না পান, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি ফর্মের ওপরের অংশটা, যেমন আপনার ছবি, নাম, ঠিকানা, বাবা মায়ের নাম ইত্যাদি পূরণ করবেন। আর নিচের যে এসআইআর তথ্যের পুরো অংশটা, অর্থাৎ বাম দিক এবং ডান দিক দুটো ঘরই সম্পূর্ণ ফাঁকা রেখে দিবেন, কিচ্ছু লেখার দরকার নেই। ফর্ম তো পূরণ হয়ে গেল। এবার ফর্মের একদম নিচে দেখুন সই করার জায়গা আছে। যার নামে ফর্মটি এসেছে তাকে ওখানে সই করতে হবে। তিনি যদি সই করতে না পারেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেবেন। যদি যার নামে ফর্ম তিনি বাইরে থাকেন বা অসুস্থ হন, তাহলে তার বাড়ির অন্য কোনো সদস্য তার হয়ে সই করতে পারবেন। সেক্ষেত্রে বাড়ির সদস্য নিজের সইটা করে ব্র্যাকেটে লিখে দিবেন যে তিনি ওই ব্যক্তির কে হন, যেমন পিতা বা পুত্র। পাশে তারিখটা লিখে দেবেন। মনে রাখবেন, দুটো ফর্মেই কিন্তু একই সই বা টিপছাপে লাগবে। এইবার সবথেকে জরুরি কথা, এই ফর্মের সাথে কি কোনো কাগজ জমা দিতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কিছুর জেরক্স? উত্তর হলো না। আপনাকে কোনো ডকুমেন্ট, কোনো জেরক্স কিচ্ছু জমা দিতে হবে না। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে, বিএলও আপনার বাড়ি থেকে শুধু পূরণ করা ফর্ম সংগ্রহ করে নিয়ে যাবেন। তাই অযথা কোনো কাগজ ফর্মের সাথে পিন করবেন না। আশা করি এসআইআর ফর্ম পূরণের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা আলাদা আলাদা পরিস্থিতি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন আসার ফলে সম্পর্ক নিয়ে যে বিশাল বিভ্রান্তি ছিল, সেটা এখন পুরোতেই পরিষ্কার। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী এই উদাহরণগুলো দেখে সহজেই নিজের ফর্মটা পূরণ করে ফেলতে পারবেন। কিন্তু শুধু ফর্ম পূরণ করলেই তো কাজ শেষ নয়। এই ফর্ম জমা দেওয়ার পর আপনার নামটা আদৌ লিস্টে ঠিকভাবে আসলো কিনা বা ভুলবশত আপনার নামটা কেটে গেল কিনা, সেটা আপনি বাড়িতে বসেই কিভাবে অনলাইনে চেক করবেন। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, কিভাবে এসআইআর-এর তথ্য জমা পড়ার পর আপনি নিজের নাম এবং পরিবারের সবার নাম অনলাইনে ভেরিফাই করে নিতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও কোনো ভুল না করে ফর্মটা ঠিকভাবে পূরণ করতে পারেন। ধন্যবাদ।